কিন্তু এই সরকারের সাথে কিন্তু 71-এর সরকারের একটা ডিফারেন্স আছে, বা 90 পরবর্তী অভ্যুত্থানের পরবর্তী যে সরকার, সেই সরকারের একটা ডিফারেন্স কি আছে। এই সরকারটি কোনো সাংবিধানিক সরকার না। কারণ ছাত্রলীগের ছেলেরা দীর্ঘদিন খুন খারাপি করে অভ্যস্ত। দেখবেন পাড়ায় যারা চুরি ডাকাতি ছিনতাই করে, তারা চুরি ডাকাতি ছিনতাই না করলে তারা শান্তি পায় না। তারা চোর, মানে চোর ছাচ্চোর যারা, আবার যারা খুন খারাপি করে, দুই একটা খুন খারাপি না করলে তারা কিন্তু শান্তি পায় না। একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে মোলায়েম সুরে কথা বললে হয় না। আইন শৃঙ্খলা রক্ষা করতে হলে লাঠির দরকার আছে, কারণ কামিনা পানাদের বিরুদ্ধে কামিনা পানা করতে হয়। এই ফ্যাসিস্টটা মসজিদগুলোতেও ছিল, বাইতুল মোকাররমে একজন ফ্যাসিস্ট বসেছিল, সে ভয় পেয়ে পালিয়ে গেছে, কারণ তার অপকীর্তি এত বেশি। এই ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়ারি পাওয়ারও যদি ফেল করে, তারপরে আপনারা কি করবেন? প্রশ্ন কিন্তু থেকে যায়। তারপরে কি? তারপরে সেনাবাহিনীকে সরাসরি ক্ষমতা দিতে হবে। কিন্তু সেটা কি সম্ভব? এই জুলাই গণ অভ্যুত্থানের চেতনা কি সেইটাকে পারমিট করে? এই সাংবাদিকদের মধ্যে আওয়ামী লীগের সুবিধাবাদী সাংবাদিক, সুবিধাভোগী সাংবাদিকরা আমাদের মিডিয়ায় থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য একইভাবে এই খতিবের ঘটনাটা বিভ্রান্ত করছে, একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ঘটনাটাকে বিভ্রান্ত করছে। এটা নিঃসন্দেহে একটি বিচ্ছিন্ন ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা খুব ভয়াবহ এক ঘটনা ঘটেছে, যে সেটা হচ্ছে যে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে। অন্যদিকে আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বলা হচ্ছে যে আওয়ামী লীগের এক নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তো যেটা বিষয়ে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যে কয়েকদিন ধরেই কয়েকটা বিষয়, শুধু এইটা না, আর কয়েকটা বিষয় এর মধ্যে খুব আলোচনায় ছিল। তার মধ্যে আরেকটা হচ্ছে যে আহ, শুক্রবার, এই যে জাস্ট গতকাল শুক্রবার দিন, যেটা হচ্ছে যে বাইতুল মোকাররমের খতিব, তিনি এতদিন পর্যন্ত 5 আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। তারপরে তাকে চিঠিও দেওয়া হয়েছে কেন তিনি পড়াচ্ছেন না, জুম্মার নামাজ করাচ্ছেন না, এইসব নিয়ে। কিন্তু তিনি তার তেমন কোনো যুক্ত উত্তর না দিয়ে তিনি হঠাৎ করে শুক্রবার তার দলবল নিয়ে এসে একদম মানে মারপিট করে দখলের মতো করতে এসছে। সো এই যে কালচারগুলো, এই যে বিষয়গুলো হচ্ছে, এগুলো কি আসলে আপনারা মনে করেন যে এর পিছনে এই সরকারকে আসলে ব্যর্থ করার একটা চেষ্টা, বা মানে গণ অভ্যুত্থান যে ঘটেছে, যে বৈষম্য বিরোধী যে ছাত্ররা রয়েছে তাদেরকে ব্যর্থ করার একটা চেষ্টা কি চলছে এই আওয়ামী লীগের যারাও এখনো রয়ে গেছে বাংলাদেশে, বা যারা বিদেশ থেকে বসেই হয়তো শেখ হাসিনা বিভিন্ন এর মধ্যে আপনারা শুনেছেন যে শেখ হাসিনা বেশ কিছু তার ফোন আলাপ ফাঁস হয়েছে, যেগুলির মধ্যে তিনি এরকম উস্কাচ্ছেন। সো এই ধরনের উস্কানির কারণেই কি এরকম হচ্ছে, নাকি এ, ব্যর্থ করার একটা চেষ্টা? আমি প্রথম সেলিম ভাই আপনার কাছে যাচ্ছি। দেখেন, আমরা গত 16 বছরের একটি ফ্যাসিস্ট রেজিমকে প্রত্যাখ্যান করেছি, এবং এই 16 বছর এই ফ্যাসিস্ট রেজিম যেভাবে বাংলাদেশের সমাজে, পরিবারে, মানুষে, রাষ্ট্রে তো অবশ্যই, যেভাবে জেকে বসেছিল তাদের মানে কায়েমি স্বার্থ বাস্তবায়নে, সেই জায়গাটায় আঘাত করেছে বাংলাদেশের মানুষ। সেই কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী বা ফ্যাসিস্টরা এটা সহজেই মেনে নেবে এমনটা আশা করা কিন্তু ঠিক না। এটা আমরা যদি রুশ বিপ্লবের দিকে তাকাই, সেখানেও তাই দেখবো আমরা। রুশ বিপ্লব 17 সালে হয়েছিল। 24 সাল পর্যন্ত কিন্তু লেনিন লেনিনের নেতৃত্বাধীন সোশ্যালিস্ট সরকারকে জেরবার করে ফেলা হয়েছিল। দেখা যেত সকালে কমিউনিস্ট পার্টি মানে রুশ কমিউনিস্ট পার্টি, সোভিয়েত কমিউনিস্ট পার্টি একটা কারখানার দখলে নিয়ে আছে, তারা উৎপাদনে যাচ্ছে, কারখানা চলছে। হঠাৎ করে বিকেলে তার ছুটির পরে দেখা গেলো সেই কারখানা বিপ্লবীরা দখল করে নিয়েছে। আবার হয়তো সকালে সেটা আবার পুনর্দখল হচ্ছে। এইরকম, এবং হত্যা, গুম, রাহাজানি, এগুলোতে জেরবার হয়ে গেছিল মানে 17 থেকে 24, এই প্রায় কয়েক বছরে। তেমনি আমরা ঠিক যদি আমরা 71-এর পরেও দেখি, 71-এর পরেও কিন্তু প্রতি বিপ্লবীরা ওইভাবে থেমে থাকেনি। তারা নানাভাবে চেষ্টা করেছে সেই সময়ের মুক্তিযুদ্ধ পরবর্তী সরকারকে, যদিও সৌভাগ্যের বিষয়টা যে মুক্তিযুদ্ধ পরবর্তী সরকার খুব দ্রুত একটি সরকার কাঠামো দাঁড় করে সরকারে গিয়ে তারা সরকার বা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করতে পেরেছিল। কিন্তু এই সরকারের সাথে কিন্তু 71-এর সরকারের একটা ডিফারেন্স আছে, বা 90 পরবর্তী অভ্যুত্থানের পরবর্তী যে সরকার, সেই সরকারের একটা ডিফারেন্স কি আছে। এই সরকারটি কোনো সাংবিধানিক সরকার না। এই সরকারটি জনগণের অভিপ্রায়ে গঠিত ক্ষমতার সরকার। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। হুম। এবং এই সরকারের মধ্যে দিয়ে ফ্যাসিস্ট পুলিশ বাহিনী, ফ্যাসিস্ট
র্যাব বাহিনী বা এই জাতীয় যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফ্যাসিস্ট করে তোলা হয়েছিল তারা নিষ্ক্রিয় হয়ে যায়, এবং তারা এখন পর্যন্ত ওই লেভেলে সক্রিয় হয়নি। তার ফলে আইন শৃঙ্খলা রক্ষা আমরা এখনো ওই জায়গাটা কোনোভাবেই 100% তো দূরের কথা, আমার মনে হয় 50 ভাগও করে রেস্টোর করতে পারেনি এখন পর্যন্ত। সেখানে আমাদের একজন স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন, তিনি এমন ভাবে কথা বলেন, এত মোলায়েম সুরে কথা বলেন। একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে মোলায়েম সুরে কথা বললে হয় না। আইন শৃঙ্খলা রক্ষা করতে হলে লাঠির দরকার আছে, কারণ কামিনা পানাদের বিরুদ্ধে কামিনা পানা করতে হয়, কিছুটা হলে স্ট্রং কামিনা পানা থাকতে করতে হয়, হবে, কিন্তু স্ট্রং হ্যাঁ, থাকতে হবে। মানে হুম। স্ট্রং হতে হবে, এখানে লাঠির বাড়ি দিতে হবে। আমি সত্যিকার অর্থে আমি আশা করেছিলাম সেনাবাহিনীকে যখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো এবং সেনাবাহিনীকে যখন জুডিশিয়ারি পাওয়ার দেওয়া হলো, সেনাবাহিনী দৃশ্যমান করবেন আইন শৃঙ্খলা রক্ষায় কি করা যায়, এবং এখন পর্যন্ত সেনাবাহিনী ওইভাবে দৃশ্যমান করছেন না যে তারা আসলে অ্যাক্ট করছেন। আমার কাছে এই জায়গাটা খুব, মানে আমি একটু ধোঁয়াশার মধ্যে আছি যে কেন এটা হচ্ছে না। এই ম্যাজিস্ট্রেসি এবং জুডিশিয়ারি পাওয়ারও যদি ফেল করে, তারপরে আপনারা কি করবেন, প্রশ্ন কিন্তু থেকে যায়। তারপরে কি? তারপরে সেনাবাহিনীকে সরাসরি ক্ষমতা দিতে হবে, কিন্তু সেটা কি সম্ভব? এই জুলাই গণ অভ্যুত্থানের চেতনা কি সেইটাকে পারমিট করে? যে সরাসরি সেনা শাসন পারমিট করে না। তাহলে এই সরকারকে, সেনাবাহিনীকে দৃশ্যমান করতে হবে। আপনি যা ইচ্ছা তাই করবেন প্রতি বিপ্লবের নামে, আপনি যা ভায়োলেন্স জাস্টিসের নামে আপনি যা ইচ্ছা তাই করবেন। আপনি একটি ছেলেকে চোর সন্দেহে ভাত খাইয়ে পিটিয়ে মেরে ফেললেন, যেটা আসলে শুনলেই গা শিউরে ওঠে যে মানুষ এরকম হতে পারে। এবং এরা শিক্ষিত মানুষ, এরা ইউনিভার্সিটির বড় বড়, মানে অনেক ভালো ভালো সাবজেক্টে পড়ুয়া, ফিজিক্স, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এই জাতীয় মানে বড় বড় সাবজেক্টে, ভালো ভালো সাবজেক্টে পড়ুয়া ছেলে পেলে, যারা কিনা এক সময় মানে বিসিএস করবেন, রাষ্ট্রের হাল ধরবেন, প্রশাসনের হাল ধরবেন, এরকম আশা করি। তারা এত নিষ্ঠুর হতে পারে, তারা এত অমানবিক হতে পারে? হ্যাঁ, হতে পারে। কারণ ফ্যাসিস্ট সরকার মানুষকে অমানবিক করে ফেলে, কারণ নিজে অমানবিক হয়। এটা হলো অমানবিকীকরণ করা হয়েছে গত 16 বছরে বা তার আগের সরকারগুলো নিজেদের স্বার্থ, নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। এই বিষয়গুলো কিন্তু হতে থাকবে, আমি বলছি না থামবে। এই বিষয়গুলো এমনি এমনি হচ্ছে না, এই বিষয়গুলো এই দুর্বৃত্ত রাষ্ট্র ব্যবস্থার উপজাত বাই প্রোডাক্ট। এটাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না। এই বাই প্রোডাক্টে থামাইতে হলে কি করতে হবে? এই বাই প্রোডাক্টে সমূলে ধ্বংস করতে হবে। তার জন্য দরকার হচ্ছে মুগুর। মুগুরের কোনো বিকল্প নাই। সরকারকে দৃশ্যমান করতে হবে, সরকারকে আসলে অ্যাক্ট করতে হবে হুম। এর বিরুদ্ধে, এবং মাহবুব ভাই, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা। জি, ধন্যবাদ। আমি একটু মাহবুব ভাইয়ের কাছে যাচ্ছি। মাহবুব ভাই, আপনি শুনলেন সেলিম ভাইয়ের কথা, আপনি কি মনে সেলিম করেন? ভাইয়ের সাথে আমি সেলিম ভাইয়ের সাথে শতভাগ একমত। সেলিম ভাই যেটা বললেন, যেমন কুকুর তেমন তার মুগুর, এর কোনো বিকল্প নাই। হ্যাঁ, যেমন বুনোল তেমনি তার, মানে বাগাতে বাগাতির। তার বুনোল। এইটা, এই প্রবাদগুলো তো এমনি এমনি আসে নাই। আর সেলিম ভাই রুশ বিপ্লবের কথা বললেন, খুবই সঠিকভাবে তিনি এই সময় মতো তিনি এটা উচ্চারণ করেছেন। রুশ বিপ্লবের পর সেই সময় বিপ্লবীদের কিন্তু এই সমস্যার সমাধান করতে হয়েছিল। সকালে একটা শহর দখল করে, বিকালে বিপ্লবের প্রতি বিপ্লবীরা মানে কি বলে, জারের সৈন্যরা দখল করে, এরকম একটা অবস্থা ছিল। তো আমরা তার চাইতে একটু ভালো অবস্থায় আছি, কারণ ওরা প্রকাশ্য ঘোষণা দিয়ে এটা করত। কিন্তু এই 15 বছরের বা 17 বছর যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, হ্যাঁ, এই যে তারা যে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল, কিন্তু এই ফ্যাসিবাদের যারা বেনিফিশিয়ারি, তারা কিন্তু এখনো অধিকাংশ ক্ষেত্রে প্রকাশ্যে মাথা তোলার সাহসটা পাচ্ছে না। তারা চোরের মতো ডুব দিচ্ছে, ডুব দিয়ে মাথা তুলছে। তো কাজে এইটা আমাদের একটা সুবিধার জায়গা আছে, কিন্তু তারা মাথা তুলছে। তো এখন মাথা তুললে মাথাটা কি করে গুড়িয়ে দিতে হয়, সেটা তো মুকুল লাগে, এতে কোনো সন্দেহ নাই। যেমন আজকে যে কথাটা বলা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, মানে একটা ছাত্রকে, মানে একটা অসুস্থ ছাত্র, তাকে পিটিয়ে মেরে ফেলা। হুম। তো মোবাইল অসুস্থ, চুরির ইয়া দিয়ে হ্যাঁ, অভিযোগ। মোবাইল চুরি, একেবারে সাধারণ ঘটনায় মোবাইল চুরির অভিযোগে। তো আমার কাছে মনে হয় এটাও একটা চক্রান্ত, কারণ এর দেখা যাচ্ছে এর সাথে যুক্ত হলো ছাত্রলীগের ছেলেরা। কারণ ছাত্রলীগের ছেলেরা দীর্ঘদিন খুন খারাপি করে অভ্যস্ত। দেখবেন পাড়ায় যারা চুরি ডাকাতি ছিনতাই করে, তারা চুরি ডাকাতি ছিনতাই না করলে তারা শান্তি পায় না। তারা চোর, মানে চোর ছাচ্চোর যারা, আবার যারা খুন খারাপি করে, দুই একটা খুন খারাপি না করলে তারা কিন্তু শান্তি পায় না। তারা দেখেছে এই যে একটা সুযোগ আছে, যে একজনকে মেরে ফেলে, মানে এদের কাছে এটা একটা খেলা।
ঠিক স্বাধীনতার পর স্বাধীন বাংলাদেশে কিন্তু আমরা এই খেলাটা দেখেছিলাম শেখ মুজিবের রাজত্বকালে। তৎকালীন সময়ের যে একজন ইয়ে ছিল, এসপি মাহবুব, তিনি কিন্তু খেলতে খেলতে মানুষ মেরে ফেলতেন। এবং তিনি কিন্তু খুব চমৎকার করে এসে বলতেন, আরে দুটোকে ফেলে দিলাম ইয়ের কি বলে ইয়ের ঝিলে, রামপুরার ঝিলে। সেই সময় একজন ছিল পাহাড়ি, পাহাড়ি বলে একজন ছিল, হাসিমউদ্দিন হায়দার পাহাড়ি। ঘটনাক্রমে এই পাহাড়ি মানে তার বন্ধুদের সাথে আড্ডাই বলতো, আরে আজকে তো চারটারে দিয়ে দিলাম মেরে। মানে কি গর্বের ব্যাপার! অর্থাৎ এরা মানুষ না খুন করলে এরা, এদের রক্তের মধ্যে খুন ঢুকে গেছিল। আওয়ামী লীগের রক্তের মধ্যে খুন ঢুকেছে, ছাত্রলীগের রক্তের মধ্যে। এরা তো খুনি, খুনিদের মানে এরা হচ্ছে খুনিদের জিনে তৈরি। তো কাজে এরা এগুলো করবেই, এই সুযোগগুলো তারা নেবেই। আর যেটা বলছিলেন বাইতুল মোকাররমের ঘটনা, এইটাও তো আওয়ামী লীগের ষড়যন্ত্র, চক্রান্ত। আপনি একবার ভাবেন যে এই মুফতি, এই মুফতি সাহেব কি নাম তার, কি মুফতি আমিন, মুফতি রুহুল আমিন, তিনি বললাম। তিনি একটা মসজিদের ইমাম বা বড় ইমাম, পেশ ইমাম, যাই হোক একটা বড় মসজিদের ইমাম। তার সাথে তো রাজনীতির কোনো সম্পর্ক থাকার কথা না, মসজিদ তো রাজনীতি করার জায়গা না। তা তিনি ওখানকার ইয়ে হয়েছিলেন, গ্র্যান্ড ইমাম হয়েছিলেন, তাকে আমরা খতিব বলি বাংলাদেশের ভাষায়। খতিব সাহেব কেন পালালেন? আচ্ছা, বাড়িঘর থেকে মানুষ পালায় কখন? একটা চোর পালায়, একটা ডাকাত পালায়। তার মানে হচ্ছে তিনি হয় চোর নাই, ডাকাত নাই, খুনি। তা নাহলে মসজিদ থেকে তো পালানোর কোনো কথা নাই। আমার এই বয়স, আমার প্রায় 70 বছর বয়স হলো, আমি এই 70 বছর বয়সে আমি কখনো শুনি নাই মসজিদ থেকে তার ইমাম পালিয়ে গেছে। অবশ্যই এটাও শুনি নাই একটা দেশে 300 জন এমপি পালিয়ে গেছে। এটাও শুনি নাই এক দেশের প্রধানমন্ত্রী চোরের মতো পালিয়ে গেছে। অবশ্য আমি এটাও শুনি নাই একটা পুরো মন্ত্রিসভা গায়েব হয়ে গেছে। তার মানে হচ্ছে যে কি ফ্যাসিজম কায়েম হয়েছিল। অর্থাৎ বোঝা যাচ্ছে শুধুমাত্র রাষ্ট্রযন্ত্রে ফ্যাসিজম ছিল না, শুধুমাত্র গণভবনে ছিল না, বঙ্গভবনে ছিল না, এই ফ্যাসিস্টটা মসজিদগুলোতেও ছিল। বাইতুল মোকাররমে একজন ফ্যাসিস্ট বসেছিল, সে ভয় পেয়ে পালিয়ে গেছে, কারণ তার অপকীর্তি এত বেশি। তিনি পালিয়ে গেছেন, তাকে চিঠি দেওয়া হয়েছে, উত্তর দেন নাই। তিনি আসলেন, কিভাবে আসলেন? আরে ভাই, তিনি যদি আসেন এসে তো বলবেন যে ভাই আমার এই হয়েছিল সেই হয়েছিল, আমি আবার কাজে জয়েন করতে চাই। তিনি আসলেন কতগুলো গুন্ডা পান্ডা নিয়ে, হ্যাঁ, লাঠি সোটা নিয়ে, তিনি কতগুলো পাথর নিয়ে, লোকজন নিয়ে। একটা নামাজ চলছে, সেখানে কি বলি, একজন নামাজ পড়াচ্ছে, তিনি মাইকের স্ট্যান্ড কেড়ে নিলেন। এটা কারা করে? এটা তো গুন্ডারা করে। এটা আমরা দেখছি পাড়ার ছিচকে মাস্তানরা করে। পাড়ার ছিচকে মাস্তানরা কারো পছন্দ না হলে মঞ্চে ওঠে, লাথি মেরে ফেলে দিয়ে মাইকটা নিয়ে বলতে থাকে, এই ভাই এখন থেকে এই মাস্তান, এখন আমরা আমাদের এলাকায় এখন আমাদের চাঁদা দিবেন। তো এই লোক তো সেই কাজই করতে গেছে। তো এত বড় মাস্তান, তো তার বিরুদ্ধে কেন ফৌজদারি মামলা হবে না? সে তো ফৌজদারি মামলার আসামি, তাকে কেন জেলে পোড়া হবে না? অথচ আমরা দেখছি এক শ্রেণীর সাংবাদিক, এক শ্রেণীর লোক তার প্রতি সহানুভূতি দেখাচ্ছে। কি জন্যে? তিনি মুফতি। কি জন্যে? তিনি খতিব। খতিব কি মানে আইনের ঊর্ধ্বে? মুফতি কি আইনের ঊর্ধ্বে? আমরা এই মুফতিদের চিনি না? এই মুফতিরা কারা? এরা ফালতু ফতুয়া দেয়। যখন টেলিভিশন আবিষ্কার হলো এরা বললো টেলিভিশন দেখা হারাম, যখন গান আসলো বললো গান দেখা হারাম। এই যে মুফতিরা, এরা হচ্ছে মতলববাজ শয়তান, একেবারে ইবলিশ শয়তান। এই ইবলিশ শয়তানদের প্রতিনিধি তো এই মুফতি। তো কাজেই এই মুফতি অবশ্যই শাস্তির যোগ্য। তিনি মাস্তান নিয়ে ঢুকেছেন, এইটাই তো বড় অপরাধ। মাইক কেড়ে নিয়েছেন, এটা বড় অপরাধ। তিনি লাঠি সোটা নিয়ে এসেছেন, বড় অপরাধ। কিন্তু আমি দেখছি কিছু কিছু লোক, এমনকি আমি সাংবাদিক কমিউনিটির মধ্যে দেখছি, তার প্রতি যথেষ্ট সহানুভূতি। অবশ্য সহানুভূতি হওয়ারই কথা, কারণ এই সাংবাদিক কারা? এখনো পর্যন্ত আমাদের পত্রিকা, আমাদের টেলিভিশনে বসে আছে শেখ হাসিনার সুবিধাবাদী সাংবাদিকরা। কেমন সুবিধাবাদী? 1 কোটি 2 কোটি না, 100 কোটি টাকার মালিক করে দিচ্ছে শেখ হাসিনা। বিভিন্ন সময় তারা যখন বিদেশে যায়, প্রমোদ ভ্রমণে যায়, সাথে করে নিয়ে যায়, বিপুল শাড়ি গহনা তারা কিনে নিয়ে আসে। শুধু তাই না, তাদের বাড়ি গাড়ি প্লট দেওয়া হয়েছে অবৈধভাবে বৈধভাবে। এই যে সাংবাদিকরা যারা বৈধ অবৈধভাবে প্লটের মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, তারা তো আওয়ামী লীগের পক্ষেই গাইবে। তারা সুযোগ পেলে আওয়ামী লীগের পক্ষে। এই যে কয়েকদিন আগে আমি একটি ঘটনার উল্লেখ করতে চাই, একটি টেলিভিশনে একটা টক শোয়ে একজন মডারেটর তিনি বলছেন যে আয়নাঘর
সাথে তিনি তুলনা করছেন, আয়নাগরের সাথে তিনি তুলনা করছেন হচ্ছে হাওয়া ভবন। হাওয়া ভবন। কত বড় উদ্ধত্ত, কত বড় বেয়াদবি! একটা জুলাইয়ের বিপ্লবের পরে, এত বড় গণ অভ্যুত্থানের পরে এই একটা টেলিভিশনে প্রকাশ্যে এই কথা বলার সাহস কোত্থেকে পায়? সাহস পায় এই জন্যে কারণ ওই সরকারের কয়েকশো কোটি টাকার মালিক সে হয়েছে। সে জানে যদি ওই সরকার আবার আসে, এই 100 কোটি টাকা 200 কোটি টাকা হবে। তার ছেলে এখন আমেরিকায় পড়ে, তার ছেলে শুধু না, তার নাতিকেও সে আমেরিকায় পড়াতে পারবে। এই পরিমাণ বদমাইশরা! আরে কোথাকার একটা মানে আয়নাঘর একটা টর্চার সেল, আর হাওয়া ভবন একটা অফিস। আরে অফিস তো রাজনৈতিক দলের অফিস, যে কোনো দল মনে করলে একটা, দুইটা, 10টা করতে পারে। কেন আওয়ামী লীগ করে নাই? আওয়ামী লীগের তো ইয়েতে একটা অফিস আছে, বঙ্গবন্ধু এভিনিউতে। অবশ্য বঙ্গবন্ধুর নামটা বলতে আমার খারাপ লাগে, এর নামটা বদলানো উচিত। সেখানে একটা অফিস আছে। কেন শেখ হাসিনা আরেকটা তার শেখ হাসিনার কার্যালয়ে করে নাই ধানমন্ডিতে? তো এরকম অসংখ্য অফিস আছে। একটা হাওয়া ভবন করেছে, সমস্যা কি? হাওয়া ভবন কার কি ক্ষতি করেছে? ওইখানে কি হাওয়া ভবনে কি আজ পর্যন্ত একটি ঘটনা আছে একটা মানুষ খুন করেছে? হাওয়া ভবনে কি কারো টর্চার করেছে? তা তো করে নাই। হাওয়া ভবনে কারা গেছে? তার দলীয় লোকরা গেছে। অন্য দলের লোকদের তো হাওয়া ভবনে ডাকে নাই তারা। তার দলীয় লোকরা বসে আলোচনা করেছে, মিটিং করেছে, তার সাথে তারা এক করে দিচ্ছে। অর্থাৎ কি, এই সাংবাদিকদের মধ্যে আওয়ামী লীগের সুবিধাবাদী সাংবাদিক, সুবিধাভোগী সাংবাদিকরা আমাদের মিডিয়ায় থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য একইভাবে এই খতিবের ঘটনাটা বিভ্রান্ত করছে, একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ঘটনাটাকে বিভ্রান্ত করছে। এটা নিঃসন্দেহে একটি বিচ্ছিন্ন ঘটনা। হুম। কেন? তবে তবে আমি বিশ্বজিৎকে যে একটা জিনিস একটু বলতে চাই যে 1.5 মাস হয়ে গেছে খতিব নেই বায়তুল মোকাররমে, কেন নতুন খতিব দেয়া হয় নাই? এটাও কিন্তু সরকারের একটা, আমি বলবো যে রিল্যাক্টেন্ট, মানে সেই রকম সিরিয়াস ভাবে তারা কিন্তু ওইভাবে শক্তভাবে ধরছে না সব বিষয়গুলো। আমার কাছে এটাও হ্যাঁ, মনে আছে। না না, আমি আপনি এটা কি মনে মনে করি করেন? না শক্তভাবে ধরে নাই। কারণ কথা হলো এটা মসজিদের ব্যাপার। এটা ওরা মনে করেছে ঠিক আছে, কারণ এটা তো প্রশাসনিক ব্যাপার না। এটা দুদিন আগে পরে দিলেও হবে, নামাজ পড়া তো বন্ধ নাই। ওখানে আরো অনেক ইমাম সাহেব আছে, তারা নামাজটা পড়াতে পারে। এটা তারা অতটা গুরুত্বের মধ্যে আনে নাই। আসলে এটা গুরুত্বের মধ্যে আনার বিষয় না, এর সাথে কোনো রাজনীতি নাই। কাজেই রাষ্ট্র যেটা করেছে, সরকার যেটা করেছে, আমি মনে করি সরকার সঠিক কাজ করেছে। এটাকে সমালোচনার মধ্যে আনা দরকার নাই। বিশ্বজিৎ, আবরার, এরা যে মারা গেল, এদেরকে যে খুন করলো, তখন এরা কোথায় ছিল? তারা, তাদের খুন করা হলো, এরকম অসংখ্য খুন করা হয়েছে। আর আজকে বিচ্ছিন্নভাবে দুই একটা ঘটনা ঘটছে, সেগুলোকে মিডিয়ায়, ফেসবুকে মানে চোখ রাখা যাচ্ছে না। মনে হয় যেন একেবারে মানে বাংলাদেশ উল্টে গেছে। কাজে আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবং সতর্ক থাকতে হবে মিডিয়ার ব্যাপারে, মিডিয়া কর্মীদের ব্যাপারে। এবং আমাদের এক উপদেষ্টা বলেছেন যে সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী এবং এরা যারা এই স্বৈরাচারের সহযোগী ছিল, যারা গণহত্যার সহযোগী ছিল, তাদেরকেও শাস্তির আওতায় আনা হবে। আমার মনে হয় এই বরং বায়তুল মোকাররমে খতিব নিয়োগ দিল কি দিল না, তার চাইতেও আগে প্রয়োজন এই যে স্বৈরাচারের সহযোগী, খুনের সহযোগী সাংবাদিক, খুনের সহযোগী সাংস্কৃতিক কর্মীদেরকে আইনের আওতায় আনা। আগে ক্রিমিনালদের আইনের আওতায় আনতে হবে, তারপরে এই কোথায় কি মানে কারকে কোথায় বসাবে না বসাবে। আচ্ছা, যেমন ধরেন পিআইবিতে বসাইছে, পিআইবিতে 1 মাস না থাকলে কি হয়? একটা লোক না থাকলে কি হয়? পিআইবি চলবে না? অফিস হুম, চলবে না? চলবে। জি। কি ওই যে সাংবাদিকদের কল্যাণ ট্রাস্ট, সেখানে একটা লোক যদি না যায়, সাংবাদিকদের কল্যাণ ট্রাস্ট চলবে না? নিশ্চয়ই চলবে। ওগুলো খুব বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে ক্রিমিনাল যেগুলো, সেগুলো যাতে আইনের বহির্ভূত না হয়, তাদের ব্যাপারে শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। হ্যাঁ। বিশেষ করে সাংবাদিকদের শাস্তির ব্যবস্থা সবার আগে নিশ্চিত করতে হবে।